প্রথমেই জানিয়ে দিব এদিকে ভারতের আদালতে শেখ হাসিনার মামলা অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ভারত। এবার মাইনাস হয়ে যাচ্ছে বিএনপিও, পালাতে বাধ্য হবেন তারেক রহমান। এবার জানিয়ে দিব সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে এসেছে। শেখ হাসিনাকে ঘিরে যে আইনি ও কূটনৈতিক আলোচনা চলছে সেটি কি শেষ পর্যন্ত ভারতের আদালতে গড়াতে পারে, এবং যদি গড়ায় তাহলে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে? একই সঙ্গে এই আলোচনার প্রভাব পড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর শীর্ষ নেতৃত্বের ওপরও। বিশেষ করে তারেক রহমানের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা বিশ্লেষণ সামনে আসছে। প্রথমেই যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে তা হল শেখ হাসিনাকে ঘিরে যে কোনো প্রত্যর্পণ বা আইনি প্রক্রিয়া কেবল একটি দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নয়, বরং এটি একটি জটিল আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক প্রক্রিয়া। ভারত যদি এই ইস্যুটি আইনি পথে সমাধান করতে চায় তাহলে বিষয়টি আদালতের আয়তায় আসতে পারে, এমন সম্ভাবনার কথাই বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। এই প্রেক্ষাপটে ভারতীয় আইন বিশেষজ্ঞদের বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের মতে, যদি আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করা হয় তাহলে ভারত সরকার প্রথমে বিষয়টি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসবে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়, যিনি প্রাথমিকভাবে অভিযোগগুলোর ভিত্তি পরীক্ষা করেন। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো বাস্তব ও প্রমাণ সমর্থিত কিনা, নাকি সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই প্রশ্নগুলো বিচারিক পর্যায়ে যাচাই করা হবে। আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জির বিশ্লেষণ অনুযায়ী আদালত সরাসরি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত দেয় না, বরং আইনি দৃষ্টিকোণ থেকে প্রমাণ ও যুক্তি মূল্যায়ন করে একটি সুপারিশ বা রায় প্রদান করে। এই রায় পরে সরকারের কাছে যায় এবং সরকার কূটনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অর্থাৎ আদালত এখানে একটি গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র নির্ধারক নয়। সরকারের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন, প্রত্যর্পণ কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়। দুটি দেশের মধ্যে চুক্তি, আন্তর্জাতিক আইন, মানবাধিকার ইস্যু এবং রাজনৈতিক সম্পর্ক সবকিছু মিলিয়ে একটি সিদ্ধান্ত গড়ে ওঠে। শেখ হাসিনার মতো উচ্চ প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে, ফলে শুধুমাত্র আদালতের রায় নয় বরং কূটনৈতিক আলোচনাও সমান্তরাল চলার সম্ভাবনা থাকে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটি বড় প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই আইনি বিষয় নাকি এর পেছনে রাজনৈতিক বাস্তবতা কাজ করছে? বিশ্লেষকদের মতে বাস্তবতা হল এই ধরনের ইস্যুতে আইন ও রাজনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত, তাই চূড়ান্ত সিদ্ধান্তে উভয় দিকের প্রভাব থাকবেই। অন্যদিকে এই আলোচনার প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও, বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধার হয় তাদের সংগঠন, নেতৃত্ব এবং জনসমর্থনের ওপর। কোনো একটি আন্তর্জাতিক ইস্যু সরাসরি একটি দলের অস্তিত্ব নির্ধারণ করে না, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করে। তারেক রহমানের প্রসঙ্গে যে কথাগুলো উঠছে সেগুলো মূলত রাজনৈতিক বিশ্লেষণ বা বক্তব্যের অংশ। বাস্তবতা হল, কোনো নেতার অবস্থান বা ভবিষ্যৎ নির্ভর করে তার রাজনৈতিক কৌশল, দলীয় শক্তি এবং জনসমর্থনের ওপর। আন্তর্জাতিক কোনো ইস্যু সেই প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, কিন্তু এককভাবে নির্ধারণ করে না। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে যে আইনি আলোচনা চলছে সেটি একটি বহুস্তরীয় প্রক্রিয়া। এটি একদিকে যেমন আইনি কাঠামোর মধ্যে পরিচালিত হবে, অন্যদিকে তেমনি কূটনৈতিক ও রাজনৈতিক বাস্তবতাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের আদালতে বিষয়টি উঠলে সেখানে প্রমাণ, আইন ও মানবাধিকার বিষয়গুলো গুরুত্ব পাবে। এরপর সেই সিদ্ধান্ত সরকারের কাছে গিয়ে একটি বৃহত্তর নীতিগত সিদ্ধান্তের রূপ নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুরো প্রক্রিয়াটি কিভাবে এগোয় এবং সংশ্লিষ্ট দেশগুলো কী ধরনের কৌশল গ্রহণ করে। কারণ এই সিদ্ধান্ত শুধু একজন ব্যক্তি বা একটি দলের ভবিষ্যৎ নয়, বরং আঞ্চলিক রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। দেশে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সাম্প্রতিক সময়ে লোডশেডিং পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে জানান, বর্তমান পরিস্থিতি সামাল দিতে সরকারকে কিছু কঠিন কিন্তু বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিশেষ করে শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনার লক্ষ্যে রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বক্তব্যের মাধ্যমে তিনি বিদ্যুৎ বণ্টনের সমতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তার মতে, দীর্ঘদিন ধরে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সংকট বেশি প্রকট থাকলেও শহরে তুলনামূলক সুবিধা পাওয়া গেছে। কিন্তু বর্তমান সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে সবার জন্যই কিছুটা ত্যাগ স্বীকার করা জরুরি হয়ে পড়েছে। সংসদে দেওয়া তথ্যানুযায়ী একদিনে বিদ্যুতের মোট চাহিদা ছিল প্রায় 16,000 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হয়েছে মাত্র 14,126.35 মেগাওয়াট, অর্থাৎ প্রায় 2,086 মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণ করার মতো পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় বাধ্য হয়েই লোডশেডিংয়ের আশ্রয় নিতে হচ্ছে। প্রতিমন্ত্রী স্বীকার করেন, চলমান তীব্র গরমের মধ্যে এই লোডশেডিং সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে এবং অনেকেই চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতির জন্য তিনি বর্তমান সরকারের পাশাপাশি অতীতের অব্যবস্থাপনাকেও দায়ী করেন। তার ভাষায়, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাগজে কলমে যতটা দেখানো হয়, বাস্তবে তা পুরোপুরি কার্যকর নয়। অবকাঠামোগত সীমাবদ্ধতা, জ্বালানি আমদানির জটিলতা এবং পরিকল্পনার ঘাটতির কারণে বাস্তব উৎপাদন ক্ষমতা কমে গেছে, ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিকে সংসদ অধিবেশনে বিরোধী দল নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান লোডশেডিং প্রসঙ্গে ভিন্নধর্মী একটি প্রস্তাব দেন। তিনি সংসদ ভবন থেকেই লোডশেডিং করার কথা তুলে ধরেন, যা তাৎক্ষণিকভাবে আলোচনার সৃষ্টি করে। তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল, যেখানে দেশের সাধারণ মানুষ বিদ্যুৎ সংকটে ভুগছেন, সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকেও একই বাস্তবতার অংশ হতে হবে। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সংসদের কার্যক্রম বন্ধ রাখা সম্ভব নয়। এর জবাবে বিরোধী দল নেতা স্পষ্ট করেন যে তিনি সংসদ অধিবেশন নয়, বরং সংসদ ভবনের বিভিন্ন অফিসে সীমিত আকারে লোডশেডিংয়ের কথা বলেছেন। এতে বোঝা যায়, তিনি মূলত প্রতীকীভাবে একটি বার্তা দিতে চেয়েছেন, সংকটের সময় সবাইকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। এই পুরো আলোচনা থেকে স্পষ্ট যে দেশের বিদ্যুৎ খাত বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। একদিকে জ্বালানি ঘাটতি, অন্যদিকে বাড়তি চাহিদা। এই দুয়ের চাপ সামলাতে সরকারকে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের পদক্ষেপ নিতে হবে। স্বল্প মেয়াদে লোডশেডিং হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, কিন্তু স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন জ্বালানি উৎসের বৈচিত্র্য, উৎপাদন অবকাঠামোর উন্নয়ন এবং দক্ষ ব্যবস্থাপনা। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি শুধু একটি প্রযুক্তিগত বা অর্থনৈতিক সমস্যা নয়, এটি নীতি, পরিকল্পনা এবং বাস্তবায়নের সমন্বয়ের একটি বড় পরীক্ষা। সরকার, বিরোধী দল এবং সংশ্লিষ্ট সব পক্ষ যদি সমন্বিতভাবে কাজ করে, তাহলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব, এমনটাই আশা করছেন বিশ্লেষকরা।